17 বছর পর দেশের মাটিতে তারেক রহমান নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত। তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বললেন প্রেস সচিব। এবং তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত, মন্তব্য সালাহুদ্দিন আহমদের। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ সময় তিনি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দেয়া সংবর্ধনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। এ সময় তিনি ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বক্তব্যের শুরুতে তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী, তরুণ, যুবকসহ সর্বস্তরের মানুষের অবদান স্মরণ করেন। তিনি বলেন, সকলেই জীবন বাজি রেখে এই দেশ থেকে ফ্যাসিস্ট উৎখাত করেছেন। বক্তব্যে তিনি শহীদ শরীফ ওসমান হাদির অবদানের কথা স্মরণ করে বলেন, ওসমান হাদি এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। এর আগে সকাল 11টা 43 মিনিটে 17 বছর পর দেশে ফেরেন বিএনপি নেতা তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান দলের জ্যেষ্ঠ নেতারা। বিমানবন্দরে অভ্যর্থনার পর দুপুর 12টা 35 মিনিটে বিএনপির পতাকা রঙে সাজানো বাসে চড়ে নেতাকর্মীদের সঙ্গে 300 ফিট সড়কের পথে রওনা হন তিনি। সেখানে তাকে সংবর্ধনা দেয়া হয়। এরপর সেখান থেকে তিনি তার অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। দেশে ফিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিমানবন্দরের লবিতে বসে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তিনি। আলাপকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তারেক রহমান। তার নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে নেয়া বিভিন্ন রকমের পদক্ষেপের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করারও আগ্রহ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বড়দিন উপলক্ষে আজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানী গির্জায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তার দেশে আসার প্রভাব হবে খুবই ইতিবাচক। এ সময় তারেক রহমানের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, তার নিরাপত্তা বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে তার সবই করা হচ্ছে। উনি বাংলাদেশের সবচেয়ে বড় পার্টির লিডার। সামনে আমাদের একটা বড় ইলেকশন, আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে আছি। তো আমরা আশা করছি যে আমাদের এই ট্রানজিশনটা আরও স্মুথ হবে। তার নিরাপত্তা তো তার পার্টি দেখছেন, বাট তারা যে ধরনের সহযোগিতা আমাদের কাছে চাচ্ছেন আমরা সব সহযোগিতাই করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। সালাহুদ্দিন আহমদ বলেন, 17 বছর নির্বাসনে থাকার পর তারেক রহমানের মাতৃভূমিতে প্রত্যাবর্তন বাংলাদেশের 55 বছরের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। আমরা দীর্ঘ 16-17 বছর অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। সেই গণতান্ত্রিক আন্দোলনের সমাপ্তি হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফেসিবাদের পতন হয়েছে, ফেসিস্ট পালিয়েছে,
অবরুদ্ধ গণতন্ত্র অবমুক্ত হয়েছে। আমরা সেই রকম একটি আবহে আজকে একত্রিত হব। বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয়। আজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিস্টান ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এদিনেই ফিলিস্তিনের বেথলেহেমে জন্মগ্রহণ করেন যীশুখ্রিস্ট। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রার্থনা, ধর্মীয় আচার ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে দেশের খ্রিস্টান সম্প্রদায়। বড়দিন উপলক্ষে রাজধানী ঢাকার গির্জাগুলো সাজানো হয় নতুন রূপে। এদিন খ্রিস্ট ধর্মের অনুসারীরা গির্জায় বিশেষ প্রার্থনার পাশাপাশি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। অনেক এলাকায় ধর্মীয় সঙ্গীত ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন ভবন ও স্থাপনা সাজানো হয় ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ ও আলোকসজ্জায়। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্ট মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে পৃথিবীতে আগমন করেছিলেন। তার শিক্ষা মানব প্রেম, ক্ষমা, সহনশীলতা ও শান্তির বার্তা বহন করে। বড়দিনে সেই শিক্ষার আলোকে সমাজে মানবিকতা ও ন্যায়বোধ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়। 25শে ডিসেম্বর মানে ক্রিসমাস, এই যে আজকের দিনটা খুবই স্মরণীয় এবং খুবই আনন্দদায়ক, খুব ভালো লাগতেছে। আমাদের বেশ ভালোই বড়দিন যাচ্ছে। আমরা 2025 সাল ভালো মতোই কাটিয়েছি। আশা করি সামনের দিনগুলো তো আমাদের ভালো যাবে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বরত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু জানান, তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের জন্য সৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে প্রস্তুত করা হয়েছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সৌধ জুড়ে নেওয়া হয়েছে নিরাপত্তার সকল প্রস্তুতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সম্পন্ন হয়েছে। আমরা নাগরিকদের নিরাপত্তার জন্য আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি এবং যতক্ষণ পর্যন্ত এখান থেকে সকল জনসাধারণ এখান থেকে চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তা যে কার্যক্রম, এই কার্যক্রমটি বহাল থাকবে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে উপাসনালয়, বসত বাড়িতে আলোকসজ্জা, গোশালা তৈরি, ক্রিসমাস ট্রি সাজানো হয়। এছাড়া ঈশ্বরদীর গোকুলনগর ব্যাপটিস্ট চার্চে বড়দিন উপলক্ষে সকালে অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ প্রার্থনা। এদিকে সকালে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন চার্চে প্রার্থনার মাধ্যমে দিনটি শুরু হয়। প্রার্থনায় দেশবাসীর জন্য শান্তি প্রত্যাশা করা হয়। প্রার্থনা শেষে বড়দিন উপলক্ষে চার্চ প্রাঙ্গণে কেক কাটা হয়। অন্যদিকে বরিশালে বড়দিন উপলক্ষে নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চ ক্যাথিড্রাল ধর্মপল্লীতে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া ব্যাপটিস্ট চার্চ ও সেন্ট পিটার্স চার্চেও প্রার্থনা করা হয়। এ সময় নগরীর বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা চার্চগুলোতে ভিড় করেন। এছাড়া সুনামগঞ্জ, রংপুর, শেরপুর, ময়মনসিংহ ও নাটোরে নানা আয়োজনে দিনটি উদযাপিত হয়েছে। কুড়িগ্রামে ঘন কুয়াশা আর শীতের প্রকোপ বেড়েই চলেছে। কয়েকদিন থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। সকাল 9টা পর্যন্ত থাকছে এই কুয়াশা, সেই সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির। দিনের বেলা হিম বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র ঠান্ডায় কাজকর্মে যেতে না পারায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষজন। এদিকে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এছাড়া প্রচুর ঠান্ডা ও কুয়াশার কারণে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, আজ জেলায় সকাল 6টায় 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা ছিল 100। আগামী 2 থেকে 3 দিন এমন তাপমাত্রা অব্যাহত থাকবে বলে জানান তিনি। উপকূলীয় এলাকা পটুয়াখালীর কলাপাড়ায় বরই চাষ করে সফল হয়েছেন এক তরুণ উদ্যোক্তা। অল্প পুঁজি আর পরিকল্পিত চাষে 1 বছরের মধ্যেই পেয়েছেন অভাবনীয় সাফল্য। পটুয়াখালীর কলাপাড়া প্রতিনিধি মোহাম্মদ পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারি সারি বরই গাছ, গাছে ঝুলছে থোকায় থোকায় বরই।
ডাল নুয়ে পড়ছে ফলের ভারে। এমন দৃষ্টিনন্দন বড়ই বাগানটি গড়ে তুলেছেন কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী গ্রামের ফখরুদ্দিনের ছেলে উদ্যোক্তা মোহাম্মদ মিজানুর রহমান। ২০২৩ সালের ৩ এপ্রিল চুয়াডাঙ্গা থেকে ৩৫০টি বড়ইয়ের চারা এবং কৃষি অফিস থেকে আরও ৭৫টি চারা সংগ্রহ করে তিনি নতুন স্বপ্নের যাত্রা শুরু করেন। বাবার ১০০% জমিতে মাত্র ২৪,০০০ টাকা খরচ করে গড়ে তোলেন বড়ই বাগান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। বলসুন্দরী ও আপেলকুল জাতের বড়ই চাষ করে মাত্র ১ বছরের মধ্যেই অভাবনীয় সাফল্য পেয়েছেন তিনি। চলতি মৌসুমে এই বাগান থেকে প্রায় ১০০ মণ বড়ই উৎপাদনের আশা করছেন তিনি। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে প্রায় ৭ লাখ টাকার বড়ই বিক্রির সম্ভাবনা রয়েছে। ২৬০টার মতো গাছ ফলছে এবং ২৬০টা গাছ ফলছে এবং আরও ১২০টার মতো নতুন করে লাগাইছি। তাই আমার এই বাগান থেকে আমি এবছর আশা করি ১০০ মণের উপরে বিক্রি করবো এই আশা, অর্থাৎ ৭ লাখ থেকে ৮ লাখের মতো টাকা বিক্রি করবো আমি আশাবাদী। এদিকে তার বাগানের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে স্থানীয় অনেকের। অন্যদিকে তার এই বাগান দেখে অনেকেই বড়ই চাষে আগ্রহ প্রকাশ করেছেন। বড়ই অনেক মিষ্টি এবং অনেক মানুষজন আইসা দেখাশোনা করে এবং সবাই আগ্রহী করে যে বাগান করার ইচ্ছে করে। বাগান দেখার মতো বাগান, বড়ইগুলো খুব মিষ্টি, আপেলের চাইতেও মিষ্টি। বড়ই চাষে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ তাদের একেবারে হার্ড প্রনিং থেকে শুরু করে বিভিন্ন পরিচর্যা, ছত্রাকনাশক প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, এটা যাতে সঠিকভাবে হয় সেজন্য আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি অফিসার এবং আমরা উপজেলা লেভেল থেকে সর্বদা তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আশা করতেছি এই ধরনের ফলের বাগান এই উপজেলায় আরও বেশি সৃজিত হবে। অল্প পুঁজি, আধুনিক চাষ আর সঠিক পরামর্শ, এই ৩ সমন্বয়ে বড়ই চাষে সফলতার দৃষ্টান্ত গড়েছেন মিজানুর রহমান। তার এই সাফল্য উপকূলীয় এলাকার কৃষকদের জন্য খুলে দিতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। বিজয় টিভি নিউজ ডেস্ক। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগের দিনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর্থিক সংকটের কারণে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দিয়েছে মালিকপক্ষ। ফলে দলটির সম্পূর্ণ দায়িত্ব বুঝে নিয়েছে বিসিবি। সকালে বিসিবিকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ মালিকানা বজায় রাখতে অক্ষমতার কথা জানান। একই সঙ্গে বিসিবির কাছে দলটির দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়। পরে বিপিএলের কর্মকর্তারা চট্টগ্রাম দলের সিনিয়র ক্রিকেটার ও কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করে মালিকানা বুঝে নেয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে চট্টগ্রাম রয়্যালসের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে বিসিবি। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠছে। উদ্বোধনী দিনেই 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। ইউরোপের শীর্ষ 5 লিগের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ সফল ড্রিবলিংয়ের তালিকা লিওনেল মেসিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন লামিনে ইয়ামাল। অন্যদিকে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ সফল ড্রিবলিংয়ের রেকর্ডটিও এখন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের দখলে। 2017 সালে বার্সেলোনা ও পিএসজির হয়ে নেইমার করেছিলেন 335টি সফল ড্রিবলিং। সেই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন ইয়ামাল। এখন পর্যন্ত 307 বার সফল ড্রিবলিং করে তালিকার দ্বিতীয় স্থান নিজের করে নিয়েছেন বার্সেলোনার নতুন নাম্বার 10। এদিকে এ তালিকার সেরা 10-এ লিওনেল মেসির নাম রয়েছে 5-এ। তবে একক ক্যালেন্ডার বছরে সফল ড্রিবলিংয়ের সংখ্যার বিচারে ইয়ামাল এবার LM10কে ছাড়িয়ে গেলেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 20 ম্যাচে 9টি গোল করার পাশাপাশি 10টি গোলে সরাসরি সহায়তা করেছেন 18 বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে দিচ্ছি আরও একবার। সতেরো বছর পর দেশের মাটিতে তারেক রহমান নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত।
তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বললেন প্রেস সচিব। এবং তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত, মন্তব্য সালাহউদ্দিন আহমদের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।